সবচেয়ে বড় কথা, তাদের যে নেত্রী শেখ হাসিনা এত হত্যাকাণ্ড করার পরে, এত অনাচার অবিচার করার পরে সে পালিয়ে গেল তার নেতাকর্মীদের ফেলে। দলের মধ্যে গণতন্ত্র চর্চা নেই, যে রাজনৈতিক দলগুলি বাংলাদেশে লিডিং কাজ করে। আমি বলবো বিএনপি আওয়ামী লীগের কথাই বলবো, তারাই বড় দল। আমার মনে হচ্ছিল না যে আওয়ামী লীগের কোনো ভালো লোক আছে। যারা ভালো লোক আছেন তারা চুপসে গেছেন, তারা সরে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপি সমর্থকই থাকবো, কজ শহীদ জিয়া আমার নেতা, আমি ওনাকে মেনেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাজ করেছি। এতদিন আমি আওয়ামী লীগকে গালিগালাজ করেছি, সব অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি। আমি একদিনে বিএনপি করে বিএনপিকে আমি সহি রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দিলাম, বিএনপির তাবেদারি করলাম, দলের লোক হয়ে গেলাম, দলীয় দলবাজ হয়ে গেলাম, দলদাস হয়ে গেলাম, দলকানা হয়ে গেলাম। এই আসিফকে কিন্তু আপনি পাবেন না। সপ্তাহ ঘুরে আবার ফিরে এলাম বলা না বলা অনুষ্ঠান নিয়ে। বলা না বলা অনুষ্ঠানে আমাদের সামনে আজকে এমন একজন অতিথি এসেছেন যার উত্থানটা হয়েছিল, মানে কি বিশেষণ দিব আমি ঠিক জানি না। যার উত্থান হয়েছিল সেই, যদি আমরা বলি যে 90 দশকের পরে অডিও অ্যালবামের জগতে এমন এক ধূমকেতুর মতোই আসলে তিনি আবির্ভাব ঘটেছিল। খুব সহজেই বলি, ও প্রিয়া তুমি কোথায় খ্যাত একটি গান দিয়ে, একটি গানের অ্যালবাম দিয়ে যে তরতর করে, মানে এমন একটা জায়গায় বলা যায় যে জনপ্রিয়তার স্বর্ণ শিখর কাছে চলে গিয়েছিল। এবং তাকে বলা হয়, এখন পর্যন্ত তাকে বলা হয় যে সেই 90 দশকের পর থেকে আমরা যে 2020 সাল পেরিয়ে 2024-এ এখনও তাকে বলা হয় বাংলা গানের যুবরাজ বলা হয়। কেউ কেউ তাকে এই নামেও তার ভক্তরাই উপাধি দিয়েছে। আসিফ আকবর, এই অনুষ্ঠানে স্বাগত জানাই। থ্যাংক ইউ। অনেক দিন পরে, সাধারণত আসিফ কথা বলতে চায় না, কেন বলতে চায় না সেটা জানি না, কিন্তু বুঝি যে গানের মধ্যে যেমন অনেক বলে অভিমানী, তারপরে অভিমান নিয়ে সে গান করে, ঠিক অনেকগুলো অভিমানী তার মধ্যে আছে। আসিফ আকবর, চট করে আমি বলি, মানে একটা 2024-এর একটা বিশাল গণ অভ্যুত্থান আমরা দেখলাম। সেই গণ অভ্যুত্থানের একবারে শেষ 2-3 দিনের দিনে আসিফকে দেখলাম দেশের বাইরে থেকে সেই রাস্তায়। সেই আসিফ ছাত্রদের সাথে, বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন হলো, সেই ছাত্রদের কাতারে আসিফ আকবরকে দেখলাম। একটু ছোট্ট করে জানতে চাই, আসিফ আকবর কেন, সঙ্গীতের আরও অনেকেরই তো সামিল যেদিন হলো, ঠিক আরও আগে কেন আপনারা সামিল হলেন না, এটা একটু জিজ্ঞেস করি। আমরা বৈষম্য বিরোধী গণ আন্দোলন, ছাত্র আন্দোলন, গণ আন্দোলনের সাথে শুরু থেকে ছিলাম, কারণ আমার বাড়ি হচ্ছে কুমিল্লায়। আমরা এই কোটার সাফারিংসটা আমরা 30 বছর আগে থেকে ফেস করে আসছি। অর্থাৎ আমার যারা ভাই ছিলেন বা আমরা কিন্তু বিসিএস অ্যাপ্লাই করিনি, কারণ আমরা জানি আমাদের হবে না, শুধু ডাক্তারের কোটায় থাকবে। তো কোটার বিষয়ে আমরা কুমিল্লার লোকজন লেখা থাকতো কুমিল্লা ব্যতীত বাকি 63 জেলা। তো এটা নিয়ে পার্লামেন্টও কথা উঠেছিল 91-92-92 দিকে। তো বাট আমরা কোটার শিকার থেকে কুমিল্লা বাঁচতে পারিনি। তো সে কোটা বিষয়ে আমাদের খুব উৎসাহ ছিল না, কিন্তু যখন দেখলাম মাত্র 0.31% নাগরিকের জন্য 30% কোটা একটা সরকারি চাকরিতে, এটা আমাদের জন্য দুঃখজনক। কারণ এতে করে আমাদের সঠিক মেধার মূল্যায়ন হচ্ছে না। আর মেধার আন্দোলনটা যখন চূড়ান্ত পর্যায়ের দিকে যায়, আমি 11 তারিখ ফ্লাই করেছিলাম আসলে স্পেনে, 11 জুলাই স্পেনে গিয়ে 13 জুলাই আমি শো করলাম স্পেনে, যেদিন থেকে দেশে গন্ডগোল শুরু হলো এবং আমাদের মানে সরাসরি পুলিশ গোলাগুলি শুরু করলো ছাত্র জনতার উপরে। 21 তারিখ শো করলাম ইটালিতে, তারপর 24 তারিখ পর্তুগাল শো করে আমি আসার পথে আবার লন্ডনে আমাদের একটু আইনগত কাজ ছিল, আমাদের ফ্যামিলির ভিসা টিসা নিয়ে একটু, সেখান থেকে আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছে। কিন্তু আমি এর মধ্যে ক্রোয়েশিয়া ছিলাম যেদিন 18 জুলাই ঘটনাটা ঘটে, যখন সরাসরি মানে পুলিশ গুলি করছে ছাত্র জনতার উপরে। তো তখন থেকে আমি নেটওয়ার্ক পাচ্ছিলাম না, কোনোভাবেই পাচ্ছিলাম না, এবং এইটা কন্টিনিউ করেছে আপনার 1-2 তারিখ পর্যন্ত। আমি যেটাকে বলে 32 জুলাই, 33 জুলাই, আমি অগাস্ট বলতে চাচ্ছি না এই কারণে, কারণ জুলাইটা রক্তাক্ত, এবং এমন রক্তাক্ত জুলাই আমরা পেয়েছি যেটার মাধ্যমে একটা গণ অভ্যুত্থান ঘটেছে। তো আগে থেকে যেটা বলতে পারি, আমরা তো শিল্পী মানুষ, আর বেসিক্যালি আন্দোলনটা ছাত্রদের, আমরা সর্বোচ্চ তাদেরকে সাপোর্ট করতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি, তাদের যে চিন্তা চেতনা সেটাকে সাপোর্ট করে তাদেরকে একটু এগিয়ে নিতে পারি। কিন্তু তাদের আন্দোলনটা আসলে তাদের মতো তারা গড়ে নিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা এখনও তাদের মতোই আছে। তারা উপদেষ্টা পরিষদের 2জন প্রার্থী দিলেও তারা তাদের ব্যাকআপ যে টিমগুলো সেগুলো কিন্তু আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে বিভিন্ন ইস্যুতে। তা আমার মনে হয় না আমাদের শিল্পীদের খুব একটা করার ছিল, বাট যখন থেকে তারা ডিক্লারেশন দিল যে আমরা এই শোক লাল হবে, তখন থেকে আমরা লালে জয়েন করেছি, সম্ভবত 30 জুলাই। এবং 30 জুলাই থেকে আমার ছেলে খুব অস্থির ছিল, কারণ সেও জেএনজি মেম্বার, কারণ 99-এ জন্ম। তো আমি তাকে শুধু বললাম তুমি যাও, বাট দিনের বেলা যাও, কারণ আমার বাসায় বড় ছেলে থাকে কানাডায়, ও পড়ছে, ওরা ওখান থেকে মুভমেন্ট করছে, আমার বৌমা সহ মুভমেন্ট করছে ওখান থেকে, তারা ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করছে। আর বাসায় এসে দেখি ছোটো ছেলে
পুরো বাসায় জাতীয় পতাকা লাগানো, ব্যালকনিতে, ওর ব্যালকনিতে বাসার জাতীয় পতাকা লাগিয়ে মানে একটা একাকার অবস্থায়। ভাবলাম যে এই ছেলেকে আটকানো ঠিক হয় নাই। পরে আমি ওর জেদ, ক্রোধ এবং তার ভাইদের সাথে তার যেই আত্মিক সম্পর্ক, বা তার নর্থ সাউথের ছেলেরা মারা গেল, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা মারা গেল, সে প্রাইভেট ইউনিভার্সিটি নর্থ সাউথে পড়তো। তো এগুলো দেখার পর না মনটা খারাপ হয়ে যায়। আমি মাত্র লন্ডন থেকে নেমে 1টার সময় বাসায় পৌঁছেছি। বাসায় পৌঁছে আমি জাস্ট একটু ফ্রেশ হয়ে আবার ওকে নিয়ে চলে গেছি রবীন্দ্র সরোবরে। এবং আমার খুব খারাপ লাগছিল যে আমি কেন শুরু থেকে থাকতে পারলাম না, বা কেন এই সময় আমার বিদেশ সফরটা ছিল। আর এই সফরটা দীর্ঘদিন আগে থেকে তৈরি করা ছিল। আমরা তখন কি করেছি, বিদেশে যখন শো করি 13 তারিখ তো আমরা ঠিক বুঝে উঠতে পারিনি, বাট 21 তারিখ যখন আমরা পাদোয়া স্টেডিয়াম ইটালিতে শো করি, আর সেখানে আমরা নিহত ছাত্রদের জন্য, যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি। পুরো গ্যালারি দাঁড়িয়ে আমরা নীরবতা পালন করেছি। এবং 24শে জুলাই পর্তুগাল লিসবনে যে কনসার্টটা আমার ছিল, সেখানে আমরা সবাই দর্শকের সাথে দাঁড়িয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি। আমাদের কথা হচ্ছে কোনো না কোনোভাবে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করেছি। সফলতা পুরোটাই ছাত্রদের, আমাদের আসলে কিছু করার নেই, ছিল না, এখনো নেই। যে আপনি একই সাথে শিল্পী এবং অনেক রাজনীতি সচেতন এবং অনেক ধরনের আপনার সামাজিক অনেক বৈষম্য হলেও আপনি দেখি যে সোশ্যাল মিডিয়া আপনি নানা ধরনের পোস্ট দিতেন বেশ আগে থেকে। একটা জিনিস কি, যে রাজনীতিবিদদের যেই দায়িত্বটা ছিল সেটা বিএনপির মতো এত বড় একটা শক্তি, যদিও আমরা জানি যে আপনার অতীত ইতিহাস, আপনি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সে একজন নিবেদিত কর্মী এবং তাদের সেই আদর্শে আপনি বিশ্বাসী, কিন্তু এত বড় একটা শক্তি, অনেকগুলো রাজনৈতিক দলকে নিয়েও যে আন্দোলনটা সফল করতে পারেনি, সেইটা ঠিক ছাত্ররা যখন যেটা সফল করলো, এখন কি আপনার মনে হয় রাজনীতি কি ছাত্রদের আন্দোলনের সাফল্য কে নিয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো, নাকি না রাজনৈতিক দলগুলো আসলে এই বিজয়টা উদযাপন করছে, কোনটা মনে হয়? বৈষম্য বিরোধী আন্দোলনটা ছিল ছাত্রদের সাথে যোগ দিয়েছে জনতা এবং তাদের পরিবার, তাদের ভাই বোন, আত্মীয় স্বজন, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, ট্রাকওয়ালা। অর্থাৎ এই গণ অভ্যুত্থানটা টোটালি ছাত্রদের দ্বারা তৈরি করা, পরবর্তীতে সম্পৃক্ত হয়েছে জনতা। তো জনতা যখন সম্পৃক্ত হবে, জনতার মধ্যে অন্যান্য পলিটিক্যাল পার্টিস থাকবে যারা আওয়ামী লীগের অত্যাচারে গত 16 বছর কথা বলতে পারে না, একদল ক্লাউন শাসন ক্ষমতা ছিল, এক এক দিন এক এক কথা বলে, বিনা ভোট, দামি ভোট, রাতের ভোট, চুরির ভোট, মানে কোনো না কোনোভাবে তারা আন্দোলন দমন করতো। কিন্তু তারা ম্যানেজ করতো না যে হ্যাঁ আমরা দেশে একটা ক্রাইসিস হয়েছে, এটা আমরা কথা বলে শেষ করি। তারা এমন ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে গিয়েছিল যে তারা কোনো কথাই শুনতো না, এবং তাদের যে কোনো নমনীয়তা ছিল না, কোনো বিনয় ছিল না। খুনের পর খুন, শাপলা চত্বরে 3000-এর উপরে নিহত দেখানো হচ্ছে, এখানে 1000-এর উপর নিহত দেখানো হচ্ছে, মাঝখানে বিডিআর বিদ্রোহ আছে, রোড অ্যাক্সিডেন্ট আমরা দেখি ছাত্রদের কীভাবে মারা হয়েছে, কোটা আন্দোলনকারীদের লাশ পাওয়া গেছে বুড়িগঙ্গায়। এবং ছাত্রলীগের অত্যাচারে অতিষ্ঠ আমাদের ছাত্র সমাজ ছিল, প্রকাশ্যে তারা হেলমেট বাহিনী, চাপাতি লীগ, নানান রকম ক্রাইটেরিয়া তৈরি করে তারা কিন্তু দমন নীতিতে ছিল। তো দমন নীতিগুলো আসলে বেশি দিন আটকানো যায় না, কারণ মানুষ এই বাংলাদেশের হাই কোর্টে প্রায় 41 লক্ষ মামলা, এই 41 লক্ষ মামলার মধ্যে আমি যদি একটা নর্মাল কেন্দ্রীয় বা লোকালের নেতা ধরি, তার বিরুদ্ধে 200-300 মামলা আছে, গায়েবী মামলা। তো এই মামলায় হাজিরা দিতে দিতে আমি বিদেশে যখন যেতাম দেখতাম যে পলাতক, এরা মামলার ভার নিতে নামে দেশ ছেড়ে দিয়েছে। তো মানুষের একটা ক্ষোভ জমে গেছে, এবং এই ক্ষোভটা তারা দাবানলের মতোই ছড়িয়ে মেটানোর জন্য বেসিক্যালি ছাত্রদের সাথে নেমেছে। এবং অবশ্যই তাদের যে বঞ্চনাটা ছিল গত 16 বছরে এবং 2 বছরের তত্ত্বাবধায়ক, মানে কি বলে এটাকে, বিশেষ সরকার যেটা 111 কর্তৃক গঠিত, এই 18 বছরে মানুষ আসলে কিছু পায়নি অত্যাচার ছাড়া। মানে আওয়ামী লীগের একটা পাতি নেতার অত্যাচার, বা ছাত্রলীগের একটা নর্মাল একটা সহসভাপতি লেভেলের অত্যাচার, এগুলো ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল, একদম ডাইরেক্ট ফেরাউনকে ক্রস করে ফেলেছিল, যে আপনার প্রত্যেক ছেলে শিশু জন্মগ্রহণ করলে মেরে ফেলা হবে, এই ছেলে ঢুকতে পারবে না এই স্কুলে, এই মেয়ে পড়তে পারবে না এই স্কুলে। তো এই ধরনের একটা গণতান্ত্রিক দেশে এই ধরনের অত্যাচার, স্বৈরশাসন, এটা অবশ্যম্ভাবে পতন অনিবার্য ছিল, এবং সেটাই ঘটেছে। এবং সেটার সুফল টোটালি আমি ক্রেডিট দিব যে ছাত্র অভ্যুত্থানে জড়িত ছিল যে ছাত্ররা, তাদেরকে। এবং 5ই আগস্ট যে ঘটনাটা ঘটেছে, আমি তখন রবীন্দ্র সরোবর গিয়ে 3 তারিখেই বলেছি যে আমি ব্যর্থ, আমাদের নেতৃত্ব ব্যর্থ, আমাদের যারা রাজনৈতিক দল তারা ব্যর্থ, আমি এখন থেকে এই ছাত্রদের অনুগত, তাদেরকেই মানব। কারণ হচ্ছে যারা বিজয়ী তাদেরকে মানতে হয়, অন্তত 100টা দিন তাদেরকে সময় দিতে হবে, তারা কি চাচ্ছে, কি করছে, তারপরে দ্রুততম সময়ে গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসে, নির্বাচন দেয়া, অনেক ক্রাইটেরিয়া কাজ করে, দেশ সংস্কার, দেশের রেমিটেন্স বন্ধ হয়ে গেছে, দেশের ইন্টারনেট সার্কেল বন্ধ, সিন্ডিকেট, দ্রব্যমূল্য সব কিছু মিলে, রিজার্ভ খালি, সব কিছু মিলে আওয়ামী লীগ, এই দানবীয় সরকার বাংলাদেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। আমার মনে তাদের একটা প্ল্যানই ছিল যে বাংলাদেশকে শেষ করে দাও, এবং শেষ করে যেন পালাই যায়। এবং সবচেয়ে বড় কথা, তাদের যে নেত্রী,
শেখ হাসিনা এত হত্যাকাণ্ড করার পরে, এত অনাচার অবিচার করার পরে সে পালিয়ে গেল তার নেতাকর্মীদের ফেলে। তো আমার মায়া লাগে আওয়ামী লীগের সেই সমস্ত, ছাত্রলীগের সেই সমস্ত নেতাকর্মীদের জন্য যারা তাদের জীবন বাজি রেখে অন্যায় অবিচার করেছে, মানুষের উপরে জুলুম করেছে, মুনাফিকি করেছে। তো এইভাবে যে নেত্রী পালিয়ে যাওয়া, এই কাপুরুষিত অ্যাটিটিউড, কাপুরুষের মতো পালিয়ে যাওয়া, সবাইকে ফেলে দিয়ে সে তো একটা শেল্টার নিতে পারতো, বা সে আগেই বলতে পারতো, আপনি বলছেন আলোচনা শুরুতে, সে তো বলতে পারতো যে হ্যাঁ আমি ক্ষমতা ছেড়ে দিচ্ছি, তোমাদের দাবি মেনে নিলাম। এটা সে করেনি। সে শেষ পর্যন্ত দমন নীতি নিয়েছিল এবং তার কোনো গত্যন্তর ছিল না পালিয়ে যাওয়া ছাড়া। কারণ সে আমি অবস্থা সেটাই বলছিলাম, মানে একটার পর একটা ভুল, এমন ভুলগুলো করেছে যে ভুলের জন্য সে গাদ্দাফি সাদ্দাম লেভেলে চলে গেছে আর কি। যদিও গাদ্দাফি সাদ্দাম অত খারাপ ছিলেন না ওনার মতো। তো আমাদের কথা হচ্ছে যে একটা ছোট্ট একটা দেশে আমরা 16 কোটি 17 কোটি 18 কোটি মানুষ থাকি, আর আমাদের বাচ্চারা 30.31% বা 0.30%-এর মেধা বরাদ্দ হয়েছে 30% এই 0.031-এর জন্য। এটা তো কোনো অন্যায়ের দাবি ছেলেরা করেনি, মুক্তিযোদ্ধার নাতিপুতিদের জন্য। তো মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে 72 সালে যে আইনটা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা করে গিয়েছিলেন, তিনি মুক্তিযোদ্ধাদের জন্য করেছিলেন যে ইয়াং মুক্তিযোদ্ধা যারা পড়াশোনা ফেলে বা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম তাদের পুনর্বাসন এবং তার পরবর্তীতে তাদের চাকরি এনশিওর, গভর্নমেন্ট সার্ভিসে জয়েন করা। তো সেটা গিয়ে দাঁড়ালো মুক্তিযোদ্ধা সন্তানের উপরে, এবার সন্তান থেকে গিয়ে নাতিপুতির উপরে। এখান থেকে গেলে তো হবে না। আর আমাদের দেশে বৈষম্যহীন সমাজ করতে হলে কোটামুক্ত বাংলাদেশ করতেই হবে, সেটার পরিণতি আমরা দেখেছি 5ই আগস্ট। এবং তারা অনেক ছলনা করেছে আইন নিয়ে, একবার এই আইন করে, একবার ওই আইন করে আবার বলে প্রয়োজনে সরকার বদলাতে পারে। একটা শুভঙ্করের ফাঁকি। অর্থাৎ শেখ হাসিনা এবং তার দল সবসময় ছলচাতুর আশ্রয়, যত রকম কপটতা, সটতা, 2 নম্বরে যা আছে, যত রকম বাজে ফর্মুলা সব তারা অ্যাপ্লাই করার চেষ্টা করে ক্ষমতা থাকার চেষ্টা করেছিল। এবং সবসময় খারাপের রেজাল্ট খারাপই হয়, এমনই হয়েছে। হয়তো উনি দেশে থাকলে একদিন আগে বা 2 দিন আগে সারেন্ডার করে বলতো, আপনি যেটা প্রথমে বলেছেন, আবার রিপিট করছি, তাহলে হয়তো উনিও দেশে থাকতেন, ওনার নেতা কর্মীরা এত অসহায় হতো না, এত দাঙ্গা হাঙ্গামায় ফ্যাসাদ হতো না। আপনি সচেতন নাগরিক হিসেবে কি মনে করেন যে কারোর প্রতি কেউ কি আসলে নিজেকে সংশোধন করার বা মানুষকে সেবা করার মানসিকতা নিয়ে আসলে অতীতে আমাদের গণতন্ত্রকে আদৌ আসলে ছিল, নাকি গণতন্ত্র একটু একটু করে যা অর্জন ছিল 90, সেটা আস্তে 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 শেষ হয়েছে? আমি তো মনে করি যে বাংলাদেশ যে 91 নির্বাচনটা ছিল আমাদের জন্য একটা সৌভাগ্যের জায়গা। সেখান থেকে আমাদের ইমপ্রুভ করা দরকার ছিল। প্রথম ভুল হয়েছে, দলের মধ্যে গণতন্ত্র চর্চা নেই। যে রাজনৈতিক দলগুলি বাংলাদেশের লিডিং কাজ করে, আমি বলবো বিএনপি আওয়ামী লীগের কথাই বলবো, তারাই বড় দল, তাদের ভিতরে গণতন্ত্রের কোনো চর্চা নাই। যেহেতু পরিবার কেন্দ্রিক এবং পরিবার কেন্দ্রিকতার কারণে কিছু পরিবারের কাছের লোক থাকে বা এমপ্লয়ি থাকে, তাদের কাছের লোক থাকে, আস্তে আস্তে করে এগুলো নষ্ট হতে শুরু করে। সেম আওয়ামী লীগও তাদের পরিবার আরও বড়। যেমন আমি জিয়া পরিবারে কাউকে আপনি রাজনীতিতে খুঁজে পাবেন না, যে ওনার ছোট ভাই বড় ভাই। কিন্তু শেখ পরিবারের একটা মুচি মেথর, একটা মালি, একটা বাড়ির কোনো 400 কোটি টাকার মালিক প্রধানমন্ত্রী নিজেই, সাবেক প্রধানমন্ত্রী বলেছে আমার পিয়নই 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে যায় আসে। তো এগুলো 91 থেকে 96, 96 থেকে 2001, এই 3টা টার্মে আমাদের দলের মধ্যে গণতন্ত্র চর্চাটা হয়নি। আর আমরা ধীরে ধীরে খেয়াল করছি দলের ভিতরে একটা ব্যুরোক্রেসি কাজ করতো, যেটা আপনাকে ব্যবসায়ীদেরকে আস্তে আস্তে ইনভলভ করে দিয়েছে রাজনীতিতে। যারা অধ্যাপক ছিলেন, আইনজীবী ছিলেন, সাবেক সচিব বা সাবেক সামরিক কর্মকর্তা বা বিভিন্ন পর্যায়ে যারা পেশাজীবী ছিলেন, তারা রাজনীতিতে থাকতেন। কিন্তু আমরা 91 বা 96 সালের পর থেকে যে গুন্ডাতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ যিনি একজন আইনজীবী, তিনি যদি পার্টি অফিসে যান, কিংবা যিনি একজন অধ্যাপক, সাবেক অধ্যাপক, তিনি যদি পার্টি অফিসে পার্টির কাজ করতে যান, দেখা গেল ছোটো ছোটো ছেলেপেলেদের গিয়ে তাকে অপমান করানো হচ্ছে, কি কাকু, কি খবর, পার্টি অফিসে আইসেন, কেমন আছেন, এভাবে তাদেরকে আস্তে 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 রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সিভিল সোসাইটিটা, যেটা মিডল ক্লাস এবং সমাজের যে ভিত্তি, যেটা সেটাকে সুকৌশলে সরিয়ে দেওয়া হয়েছে, গুন্ডাতন্ত্র চালু হয়েছে। এই গুন্ডাতন্ত্র চালু হওয়ার পর থেকে দলের মধ্যে গণতন্ত্র চর্চা কমে গেছে। এই গণতন্ত্র চর্চা কমে যাওয়ার ফলেই কিন্তু প্রত্যেকটা, বিশেষ করে আমি বলবো যে 5 বছর মেয়াদী যে সরকারগুলি ছিল, 91, 96 এবং 2001, প্রেক্ষাপট ভিন্ন। 2006 সালে যখন 111 হলো, তখন তো শিক্ষা নিল না, কেউ নিল না। 2 বছর গেল। 2008-এ যখন আবার এই সরকার আসলো, সে যখন একটা সিন্দাবাদের ভূতের মতো চেপে বসলো বাংলাদেশের মানুষের ঘাড়ে, 111 কুশীলবরা ডেফিনেটলি তারা একটা গেম খেলেছে এবং এখানে একটা পাশের দেশের প্রভাবও ছিল, আমরা জানি সবাই এটা। তো কিন্তু তারপরে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ গণতান্ত্রিক দল, যেটা মানুষের আশা ছিল যে অতীত থেকে শিক্ষা নিয়ে হয়তো তারা কিছু করবে, বাট তারা সেই যেই লাউ সেই কদুতে চলে গেল এবং তাদের অত্যাচার নিপীড়ন হয়ে গেল তাদের মূল হাতিয়ার। গণতন্ত্র দূরে থাকে এবং তার দাম্ভিকতা, শেখ হাসিনার যে দাম্ভিকতা এবং তার মন্ত্রী পরিষদের যে কূটকৌশল, আমি কোনোভাবে দেখি না যে আমার মনে হচ্ছিল না যে আওয়ামী লীগের কোনো ভালো লোক আছে। যারা ভালো লোক আছেন তারা চুপসে গেছেন এবং তারা সরে গেছেন এবং তাদের এই শেখ পরিবারের দৌরাত্বে
এই শেখ মুজিবের পরিবারে যত লোক আছে আপনি জাস্ট এদের আত্মীয় স্বজন কিন্তু অভাব নাই, এবং এদের সারা দেশেই তারা কোনো না কোনো লতায় পাতায় আপনি বলতে চাইছেন যে তাদের আসলে লতায় পাতায় সব এই যে দিক দিয়ে 16 বছরে যে অনিয়ম তারা করেছে, এই 16 বছরের তারা গণতন্ত্র চর্চা করতে পারতো। বেগম জিয়াকে আটকে রাখলো বাজে মামলায়, বিএনপিকে একটা মিটিং মিছিল করতে দেয় না, একটা আন্দোলন করতে দেয় না, কেউ যদি কার রাইটের কথা বলে তাকে রাজাকার ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, একটা শাহবাগ তৈরি করলো, শাহবাগ তৈরি করে তার হরো করে যুদ্ধাপরাধীর বিচার করলো, তার বাবার হত্যাকারীদের বিচার করলো, সব ঠিক আছে, কিন্তু এগুলোর কোনো স্বচ্ছতা ছিল না। তো স্বচ্ছতার বাইরে যদি আপনি রাষ্ট্র চালান আপনাকে এই পরিণতি ভোগ করতে হবে, এবং যেটা আপনার ভোগ কি মনে করছে হয় এখন। আসিফ, আমরা এখন রাষ্ট্র সংস্কারের দায়িত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, দেশের আমূল সকলের প্রত্যাশা যে সব জায়গায় সংস্কার হোক, যেখানে আর একটা সুশাসন থাকবে, দুর্নীতি হবে না, একটা সুন্দর বাংলাদেশ হবে যেখানে কোনো ন্যায্যতার কথা বলা যাবে, স্বাধীনভাবে কথা বলতে পারবো, কোনো ভয়ের বাংলাদেশ থাকবে না। দুটো প্রশ্ন আপনার কাছে, একটা কি আমরা সেটা পাবো কি না, আপনার আশা, আপনি কতটুকু আশাবাদী? খুব অল্প সময় যদিও, তাদের কয়েকদিন এর মধ্যে মূল্যায়ন করার কথা বলছি না, কিন্তু আপনার আশাটা কি, প্রত্যাশা কি, আপনি কি আশা মনে করেন? আরেকটা হচ্ছে, এই সংস্কার যখন শেষ হবে দেশে তো অবশ্যই গণতন্ত্রের পথেই দেশ আসবে, এটাই স্বাভাবিক। তারপরে আপনার কি মনে হয় যারাই আসে ক্ষমতায় এই 16 বছর এবং পেছনের 90 থেকে 2007 111 পর্যন্ত যা ঘটেছে সেই ভুল ত্রুটি থেকে শিক্ষা নেবে? দুটো প্রশ্ন আপনার কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে, যারা এখন রাষ্ট্র ক্ষমতা থেকে শেখ হাসিনাকে সরিয়েছে বা শেখ হাসিনা নিজে পালিয়ে গেছে, তার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ কিন্তু করা হয়নি, তারা চেয়েছিল মেধার যৌক্তিকতা। তো একসময় তারা রাস্তায় নেমেছিল সড়কের দুর্ঘটনার এগেনস্টে, তাদেরকেও কঠিনভাবে বিতাড়িত করা হয় এবং অত্যাচার করা হয়। তারপরে একটা গ্রুপ নেমেছিল ইউনিভার্সিটি স্টুডেন্টস, যারা কোটা সংস্কার আন্দোলন করেছিল, তাদেরকে লাশ পাওয়া গেছে বুড়িগঙ্গায়, বিভিন্ন আমরা দেখেছি। তারপরে ছেলেমেয়েরা কি করলো, এই যে 18-19 বছর বয়সে ছেলেমেয়েরা 24-এ এসে ওরা করলো কি, রোড সংস্কারের জায়গায় রাষ্ট্র সংস্কারে নেমে গেল। ওরা আশা করেছিল হয়তো কোটা পেয়ে যাবে এবং তারা ঘরে ফিরে যাবে, কিন্তু তারা পেয়ে গেল 100% কাজ, দায়িত্ব, অর্থাৎ তারা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব পেয়ে গেল। এবং একটা সরকারকে অন্তত আপনাকে 100 দিন সময় দিতে হবে। আমরা দেখেছি বিসিবিতে আমূল পরিবর্তন আসছে, বা আমাদের নাহিদের তথ্য প্রযুক্তির যে উপদেষ্টা আছে তিনি প্রথমে বলেছে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে, মানে কেন ইন্টারনেট বন্ধ হলো খবর নিতে হবে। অর্থাৎ পয়েন্টে পয়েন্টে কিন্তু ছেলেরা ঢুকছে, এবং তাদের সমন্বয় করার জন্য ব্যাকআপ একটা বাহিনী আছে, যেটা আমাদের দলীয় সংস্কৃতিতে নাই। আসলে আমাদের দলীয় সংস্কৃতি যে মন্ত্রী হবে তার পিএস তার আত্মীয় স্বজন এনাফ, আর না দলীয় প্রধান। তো এভাবেই দুর্নীতিটা একটা কেন্দ্রীভূত হয়ে যায়, আর এখানে যেটা জবাবদিহিতা। তো সেদিক থেকে আমার মনে হয় যে ছাত্ররা যথেষ্ট সচেতন। আমি গত পরশুদিন তাদের বিভিন্ন সমন্বয়কের বক্তব্য শুনেছি, আমার মনে হয়েছে তারা এই 24, 25, 26 বছর তারা যে ম্যাচিউরিটি রাখে, এটা আমিও রাখি না, এবং তাদের কাছে তথ্য নির্ভর যেই স্টোরিগুলি আছে এটা আমিও অনেক কিছু জানি না, অনেক স্টাডি আমার কাছে করা নেই যে আমাদের অর্থনীতি, আমাদের সব কিছু কীভাবে চলবে, তাদের কাছে একটা স্টাডি করা আছে যেটা আমাদের মধ্যে নাই, আমরা সেটা সরে গেছি। তো আমার এই জন্য আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে 100 দিন সময় দিতে হবে যেন আমরা ভুল শুধরাতে পারি। আর দ্বিতীয় যেটা আমরা আমি এর সাথে একটু যোগ করে আমি বলছিলাম যে আমরা যে আগে যেটা ছিল, মানে আমি এর পরের ধাপে আপনার কাছে জানতে হবে যে ভয় করা, কথা বলতে গিয়ে ভয় পাওয়া বা স্বাধীন মুক্ত মতামত ব্যক্ত না করা, এখন তো আমরা নিশ্চয়ই সেটা মানুষ সেটা তার ভিন্ন মত পোষণ করতে পারবে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি, আমরা এই ভিন্ন মত পোষণ মানে প্রোপাগান্ডাও হয়েছে, অনেক অনেক গুজবও হয়েছে, এখানে অনেক কিছু অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করেছে। একটা সরকার ক্ষমতা শপথ নেয়ার ঘণ্টাখানের মধ্যে সমস্যা শুরু হয়েছে, অর্থাৎ অস্থিতিশীল করার যে প্রবণতা। এবং আওয়ামী লীগ একটা রাজপথের ঘাঘু দল, তারা জানে কিভাবে নষ্টামিগুলো করতে, তারা শিখেছে এগুলো। বাচ্চারা হয়তো অতি উৎসাহী হয়েছে কিছু, বা ট্রাফিক কন্ট্রোল তারা আছে। আমি নিজে ড্রাইভিং লাইসেন্স পকেটে করে বের হই। মানে প্রথম দিকে অনেক সীমাবদ্ধতার মধ্যেও তারা যে স্টেপগুলো নিচ্ছে, আপনি সেগুলোকে মনে করেন আশাবাদী। 5 দিন দেশে পুলিশ নেই, এই ডাকাত গুজব, ডাকাতের ধরা যাচ্ছে কি, আওয়ামী লীগের যারা বঞ্চিত, যারা টোকাই লীগ যারা বাকি ছিল, তাদেরকে দিয়ে আওয়ামী লীগের নেতারা মন্দির ভাঙাচ্ছেন। মন্দিরের ভিতরে কিন্তু আওয়ামী লীগ পন্থীর লোকজন বসবাস করে, দেখা গেছে ওদেরকে খুঁজতে গিয়ে যেটা হয়, এটাকে কি বলে, একটা মাইল্ড সেলিব্রেশন, ক্ষমতা বদলের পরে একটা সেলিব্রেশন হয়। আওয়ামী লীগও করেছে, বিএনপিও করবে, এটা আমাদের একটা নষ্ট কালচার, যে নেই তাকে মারো, যে এসেছে সে এসে মারবে। তো এখান থেকে আমরা সরে আসতে হবে, কারণ এই সরকার কতদিন থেকে আমি জানি না। তবে তাদেরকে উপদেষ্টা সিলেকশনে প্রথম দিকে যেটা করেছেন, তারা কারিশমা দেখিয়েছেন ডক্টর ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা। এটা ছিল আমাদের প্রথম বিজয়, কারণ অন্য প্রতিবেশী রাষ্ট্র বা বিশ্বের দিকে চোখে চোখে তাকিয়ে কথা বলার মতো একজন নেতা আমাদের দরকার ছিল। কোনো পদলেহনকারী, লেজুর বৃত্তি করা কোনো লেন্দুব দর্জিকে আমাদের নেতা দরকার ছিল না। তো ডক্টর ইউনূস সেই কোয়ালিটি নিয়ে এসেছেন, একজন নোবেল লরিয়েট তিনি।
তিনি বাংলাদেশের প্রাইড এবং তিনি এখন উপদেষ্টা আছেন। এখন সাময়িক যে সমস্যাগুলি হচ্ছে নিশ্চয়ই তার নখদর্পণে এসেছেন। আমিও দেখেছি ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন, নেতাদের সাথে কথা বলছেন, তারপর বিভিন্ন রকম গুজব চারিদিকে চলছে, রাহুল আনন্দের বারে নিয়ে একটা ঘটনা ঘটেছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, আগুন দিচ্ছে, আমরা এগুলো চাই না বাংলাদেশে। এই পদক্ষেপগুলো তারা ধীরে ধীরে নিচ্ছে এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যারা সমন্বয়ক এবং ছাত্র আন্দোলন তারা কিন্তু রাজু ভাস্কর্যে জমা হচ্ছে, সংসদের সামনে জমা হচ্ছে, জমা হয়ে তারা কিন্তু যারা উপদেষ্টা মণ্ডলীতে যে দুজন তাদের প্রতিনিধি আছে তাদের কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সে রাখছে। অর্থাৎ এটা পজিটিভ যে তুমি উপদেষ্টা হয়ে গেলে আবার রাক্ষস হতে পারবে না, ফ্র্যাঙ্কেস্টাইন হতে পারবে না, আমরা তোমাকে নজরে বন্দি করে রাখছি, নজরের উপর রাখছি যেন আমরা ভালো থাকি। অর্থাৎ এই 26-25 বছর ছেলেগুলা তাদের একটা ভিশনারি প্রজেকশন তারা নিয়েছে এবং এই ভিশনারি প্রজেক্টে আমি আশা করি যে বাংলাদেশকে অন্তত বেশ কিছু বছর রাজনীতিমুক্ত রেখে সমস্ত ইনস্টিটিউশন, দলের মধ্যে গণতন্ত্র, দলগুলোকে কালচার্ড করা, রাজনীতি কী হওয়া উচিত, এই প্রমোশনগুলো এগুলো এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এগিয়ে নিয়ে যাওয়া। আচ্ছা, সেকেন্ড প্রশ্নটা করেছিলাম যে আপনার কি মনে হয় যখন রাষ্ট্র সংস্কার শেষে গণতান্ত্রিকভাবে একটা নতুন সরকার আসবে, তারা কি এই 90 পরবর্তী বাংলাদেশে যা যা ঘটেছে আপনি কি মনে করেন এই রাজনৈতিক দল থেকে এই শিক্ষা আসবে বা এই বোধোদয় হবে, আমি নাকি আরেকটা নতুন রাজনৈতিক প্লাটফর্ম আসলে দরকার, বা ওটা হতে পারে, আমরা নাকি নতুন একটা শক্তি জাগবে? এটা খুব বলা মুশকিল। রাজনীতিতে আসলে অনেক কিছু বলা যায় না, কারণ আমরাও তো অভিজ্ঞ পলিটিশিয়ান না। আমরা যেটা দেখি, যতটুকু পড়ালেখা করি, যতটুকু চোখের সামনে আসে সেটার বিষয়ে কথা বলি। অনেক তথ্যপত্রে ভুলও থাকতে পারে আমার, কিন্তু আমি যেটা বুঝতে পারছি যে এই জেনারেশন একটা থ্রেট ফর দ্য পলিটিক্যাল পার্টিজ এবং তারা যে কোনো সময় সংগঠিত হবে যদি তারা এইবার ব্যর্থ না হয়। তারা যে দায়িত্বটা চায়নি সেই দায়িত্বটা তারা পেয়েছে এবং সেই দায়িত্বটা তারা নিয়েছে, সেই চ্যালেঞ্জটা তারা গ্রহণ করেছে এবং তাদের সফলতা ছাড়া আর কোনো গন্তব্য নাই। এখন তারা কতটুকু সফল হয় সেটাই দেখার বিষয়। সেটা দেখার উপর আমরা খেয়াল করছি যে তারুণ্যের একটা আবহ সারা পৃথিবীতে, বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং আমি বিশ্বাস করি যে আমাদের যে দলগুলি আছে, রাজনৈতিক দলগুলো, তারা তাদের দলে তারুণ্যকে প্রাধান্য দেবে, ত্যাগী নেতা কর্মীকে প্রাধান্য দেবে এবং যারা অতীতে দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, দেশে অস্থিতিশীলতা তৈরি করেছে, তাদেরকে বাদ দিয়ে যদি রাজনৈতিক দল গঠন করে, এখন থেকে শুদ্ধি বিভাজন দলে না আসে, তাহলে যে লাউদু সেই কদুই থাকবে। এবং আমার মনে হচ্ছে না যে ভবিষ্যৎটা খুব ইজি হবে পলিটিক্যাল পার্টিদের জন্য। যেমন আপনি মনে করেন ছাত্র রাজনীতি, এখন ছেলেরা এরা কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্মের বাইরে একটা ঐক্যবদ্ধ সম্মিলিত ছাত্র আন্দোলন হয়েছে এখানে, যেখানে জনতা সম্পৃক্ততা ছিল। তো ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল যদি মনে করে আবার পেটোয়া বাহিনী দিয়ে, আবার ছাত্রদল, ছাত্রলীগ বা ছাত্র শিবির বা অন্যান্য ছাত্র ফ্রন্ট দিয়ে তারা একটা পেটোয়া বাহিনী শিক্ষার জায়গায় থেকে তাদেরকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করবে, সেখান থেকে মনে হয় আর সুবিধা হবে না। যেমন আপনি মনে করেন, আমি আশা করছি যে যেমন অঙ্গ সংগঠনগুলি আছে, একটা আমার ছাত্র, আমি 71 সালের পরে, আমরা 90 সালের পরে আমি সিরিয়াসলি ছাত্র আন্দোলনের সম্পৃক্ততা দেখিনি, ছাত্রদের পার্টির লেজুর বৃত্তি করতে দেখেছি। তো এখন যদি আপনি ছাত্রদল করেন বা ছাত্রলীগ করেন, আপনাকে অবশ্যই আইডি কার্ড নিয়ে বেরোতে হবে। আপনার রাস্তায় যে ছেলেরা ট্রাফিকিং করছে, যে ছেলেরা মাঝে মধ্যে ধরছে এই গাড়ির ভিতরে অবৈধ দলিলপত্র, দস্তাবেজ, অস্ত্র উদ্ধার করছে, তারা মানে কৌতূহল বশত হয়ে, তো এই ছেলেগুলো কিন্তু চেকে রাখবে এবং এরা আরও ম্যাচিউর্ড হবে, এরা 30, 32, 33, 35 হবে এবং একসময় তারা পার্লামেন্টে আসবে, কারণ মানুষ তাদেরকে চিনে রেখেছে। আর সবচেয়ে বড় কথা, যে বঞ্চিত, মেধা বঞ্চিত যে জেনজি, তারা কিন্তু সব হিসাব রাখছে এবং তারা কেউ কাউকে ফাঁকি দিতে পারবে না, কজ সবাই সব কিছু জানে। এবং তারা গ্রাফিতে আঁকা থেকে শুরু করে সারা দেশে যে ঐক্য, ইন্টারনেটবিহীন একটা জাতিকে তারা ঐক্যবদ্ধ রেখেছে। অর্থাৎ তাদেরকে কোনোভাবে আন্ডার এস্টিমেট করা মানে আপনি নিজে আন্ডার এস্টিমেটেড অলরেডি। এই যে আমাদের যে পট পরিবর্তন হলো এবং অতীতের যে অভিজ্ঞতা, যে তিক্ততা এবং যে অবস্থা দেখলাম, তাতে করে যে কোনো রাজনৈতিক দলে প্রথম তারা গণতন্ত্রের চর্চা করবে, দেশে গণতন্ত্র, কিন্তু তারা নিজেদের মধ্যে গণতন্ত্র আসবে বলে মনে করেন? এখন পর্যন্ত আমি এরকম কিছু মনেই করছি না, কারণ এখন আমাদের দেশে পরিবারতন্ত্র আছে। এই পরিবারতন্ত্র থেকে যখন আমরা বেরোয়ার চিন্তা করতে পারি না, কারণ এই দুটো দলের পরিবারতন্ত্রের প্রভাব থাকবে। শহীদ জিয়াকেও আপনি ভুলতে পারবেন। আমি যদি বলি আমি বিএনপি করি না বা বিএনপির রাজনীতিতে আমি সম্পৃক্ত না, আমি দলের থেকে রিজাইন করেছি 2010 সালের 9 মে, কিন্তু আমি বিএনপির সমর্থক, আমি মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির সমর্থকই থাকবো, কজ শহীদ জিয়া আমার নেতা, আমি ওনাকে মেনেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাজ করেছি, আমি একজন সমর্থক হয়ে গেছি নেতা থেকে। আমাকে নেতা পর্যন্ত বানানো হয়েছিল, দলীয় নির্বাহী কমিটির মেম্বারশিপ দেওয়া হয়েছে, সেখান থেকে আমি রিজাইন করে সাধারণ সমর্থক হয়েছি। আমি চাই দলে গণতন্ত্র আসুক। আসিফ কি আবার ব্যাক করবে?
আমি দলে? এখন এ বিষয়ে নিয়ে সিদ্ধান্ত নিচ্ছি, কারণ আমি গত 6 মাস আগে যখন মুম্বাইতে গান শুরু করলাম, ফিল্মের গান, এবং এখন তো আমার একটা গত 16 বছরের যে বঞ্চনা, সেটা যে নিয়ে গান আসছি, গাইতে একটু পারিনি। পরে আসছি। আমি শুধু এই প্রশ্নটার একটু উত্তর চাই। এই প্রশ্নের সাথে রিলেট করে, এটা রিলেট করে এই কারণে আপনার যে প্রশ্নটা, আপনি বিএনপিতে আসবে কিনা, এর আগে আমার কথা হচ্ছে বা এই রাজনৈতিক দলে আবার যোগ দিবেন কিনা? না, আমি তো অলরেডি রাজনৈতিক সমর্থক আছি, যোগ দেওয়ার সমর্থক কিছু নাই। আছেন, কিন্তু কর্মী হিসেবে নির্বাহী না, কমিটির আমি সদস্য হওয়ার। সমর্থক হিসেবে আছি, পরবর্তীতে কিছু হিসাব নিকাশ তো থাকবেই। আমি যেই বিএনপি চাই সেটাকে পাবো কিনা, নাকি আগের বিএনপি থাকবে, সে ব্যবসায়ী থাকবে, রাস্তায় মাস্তানি করবে, পার্টি অফিসে সব টোকায় বাটপার থাকবে, এদের সাথে বসবো আপনি নাকি? এভাবে বললে তো ভাই দলে আপনাকে নিতে চাইবে না। না নিলে নাই, আমার তো কোনো আকাঙ্ক্ষা নাই। আমি একজন শিল্পী হিসেবে অনেক ভালো আছি। দল যদি আমাকে না নেয়, আমি তো দলে সেদে সেদে জানি, দল আমাকে খুঁজেই নিয়েছে। কারণ যখন সবার বাংলাদেশ নিয়ে বদরুদ্দোজা সাহেব যখন গানটা করেন, তখন তারেক রহমান আমাকে খুঁজে এনেছিলেন কুমিল্লা থেকে, এবং আমাদের আশাবুদুল উজ্জ্বল আঙ্কেল ছিলেন, যিনি আমাদের অভিনেতা মেগাস্টার, তিনি আমাকে নিয়ে এসেছিলেন। আমি তো দল থেকে জয়েন করিনি, আমাকে ডাকা হয়েছে। তো সবসময় দল থেকে রিজাইন করার পরেও আমাকে বিশেষ করে বেগম খালেদা জিয়ার আহ্বান আমি মানে ফেলতে পারিনি। আমি কিন্তু সার্ভিস দিয়েছি দলকে, দলের বাইরে থেকে আর সমর্থক, ওই ক্যাপাবিলিটি আমার ছিল। এবং আমি দলে যখন ফিরবো, আমি যখন দেখবো যে হ্যাঁ, এই দলটা আমি করলে, এতদিন আমি আওয়ামী লীগকে গালিগালাজ করেছি, সব অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি, আমি একদিনে বিএনপি করে বিএনপিকে আমি সহি রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দিলাম, বিএনপির তাবেদারি করলাম, দলের লোক হয়ে গেলাম, দলীয় দলবাজ হয়ে গেলাম, দলদাস হয়ে গেলাম, দলকানা হয়ে গেলাম। এই আসিফকে কিন্তু আপনি পাবেন না, কারণ আমার নেচার এরকম না। আসিফ আকবর আর দলকানা হবে না, দলদাস হবে না, কিন্তু দলের সমর্থন হলেও, দলের সমর্থন করলেও, দলকে যতই সমর্থন করে দল ভুল করলে সেই কথা সে বলতে ছাড়বে না। দর্শক, আসিফ আকবরের এই কথাটি আমরা নিচ্ছি এবং নেওয়ার সাথে সাথে আসিফ আকবরকে জিজ্ঞেস করতে চাই। আসিফ আকবর, 2006 সালের পর থেকে বলা যায় যে এই রাজনৈতিক পরিচয়ের জন্য, মানে আমরা জানি, আমরা যারা গণমাধ্যম কর্মী তারা জানি যে আসিফ আকবর মতো একজন জনপ্রিয় শিল্পীর একে একে দরজাগুলো বন্ধ হতে থাকে। স্টেজ শো বন্ধ হতে দেখেছি, বাংলাদেশ টেলিভিশনে আসিফ আকবরের উপরে এক ধরনের নিষেধাজ্ঞা জেনেছি যে আসিফ আকবরকে ডাকা যাবে না। বিভিন্ন অনুষ্ঠানে কর্পোরেট শো থেকে আসিফ আকবরকে বঞ্চিত করেছে। এমনকি দেশের বাইরেও অজ্ঞাত কারণে আমরা দেখেছি আসিফ আকবর যেতে পারছে না। কখনো শুনেছি তার বিধিনিষেধ আছে, কখনো শুনেছি তার পাসপোর্ট আটকা আছে। এই যে 16-17 বছরের, মানে একজন শিল্পী হয়েও মানে এইটা কেন, মানে এই শিল্পীরা কেন কালো তালিকা ভুক্ত হবে? মানুষের তো যৌবন একবারই আসে। তো আমার তখন যৌবন ছিল, মানে 2003, 4, 5 দলের সাথে ছিলাম। দলের ক্রান্তিকালীন সময় দল হয়তো খারাপ অবস্থা ছিল, ম্যাডামের নির্দেশ ফেলতে পারেনি, উনি ডেকেছেন বা দলের নেতারা ডেকেছেন, গিয়েছি। ওখানে আমার পেমেন্ট খুব একটা থাকতো না, এই জাস্ট দলকে ভালোবাসতাম, করতাম, পাগলামি করতাম, অন্ধভাবেই করতাম। বাট এটা রেজাল্ট যে হবে যে আপনার একটা জীবন খেয়ে ফেলবে, 1.5 যুগ আপনার জীবন থেকে চলে যাবে। 24 বছর ক্যারিয়ার, 18 বছরই নাই, অর্থাৎ একটা বড় গ্যাপ হয়েছে। আমি কনসার্ট করতে পারিনি, কষ্ট ছিল, বিদেশে যেতে পারিনি, পাসপোর্ট আটকা ছিল, এবং অনেক রকম হ্যারাসমেন্ট, জেলেও যেতে হয়েছে, কপিরাইট মিথ্যা মামলা দিয়ে। সেই মামলাগুলো থেকে আমি বেঁচে আসছি, কোনো রকম মামলা আমার নাই। এখন সব মামলায় থেকে আমি জিতে এসেছি। তো এখন 18 বছর পর যদি আমি হিসাব মিলাই, তাহলে 18 বছর খামাখায় চলে গেলাম আমার লাইফ থেকে। হ্যাঁ, তা আমি ভাবলাম যে কিছু কিছু কৃতজ্ঞতা থাকে, যেমন আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা, আমার ফ্যান্স যারা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে, তাদের প্রতি কৃতজ্ঞতা। যেমন আমি বলে গৌতম বুদ্ধের উদাহরণ দিতে চাই। তিনি যখন বিয়ের কাজকর্ম সেরে তিনি যখন জ্ঞান প্রাপ্তির জন্য চলে যান যশোদাকে ফেলে, তিনি কিন্তু 12 বছর পরে ফিরে তার কাছে ক্ষমা চান এবং তার কাছে বলেন যে এই স্যাক্রিফাইস আমার মনে থাকবে। তো আমিও মনে করি যে আমারও এমন একটা পরীক্ষা হয়েছে, নবীজিকেও ইজ্জত করতে হয়েছে, রামকেও বনবাসে যেতে হয়েছে, আমি তো নর্মাল শিল্পী। তো এই রাজনৈতিক নিষেধাজ্ঞার কারণে বা রাজনৈতিক কারণে এত বড় পানিশমেন্ট কোনো শিল্পীকে পেতে হয়, এটা আমার মাথায় ছিল না কখনোই। আর আমি অফার ছিল, চলে যেতে পারতাম। বাংলাদেশের শিল্পীরা যারা আওয়ামী লীগ থেকে ফ্যাসিলিটিস নিয়েছে, আপনি দেখেন সব আমেরিকায় চলে গেছে, কানাডায় চলে গেছে। আমি দেশও ছাড়তে পারতাম, মাথায় চিন্তা এসেছিল দেশ ছাড়বো, কিন্তু আমার মনে হচ্ছে যে সবাই যদি দেশ ছেড়ে চলে যায় তাহলে তো হবে না, কেউ না কেউ তো একজন আসিফ থাকবে বাংলাদেশে। তা আমি জাস্ট আমার মিউজিশিয়ানস যারা আছে, আমার সাথে যারা কাজ করে, তরুণ প্রজন্ম আসছে কাজ করে, তাদের একটা আশা ভরসার জায়গা ছিলাম আমি, যে ভাইয়া আছে এখন বা মিউজিশিয়ানরা, তাদের একটা আন্দোলন বিভিন্ন রকম, এত ভিড়ের মধ্যে, এত ঝামেলার মধ্যে আমি তাদেরকে ছাড়ি নেই। অর্থাৎ বাংলাদেশ যদি আমি ছেড়ে দিতাম তাহলে আমি আরও ভালো থাকতাম, গাইতে পারতাম প্রবাসী। যেমন আপনি এখন আমেরিকায় গেলে দেখবেন যে বাংলাদেশ শিল্পীরা একজনের সাথে বাড়ি খায় জ্যাকসন হাইটসে, এত শিল্পী ওখানে চলে গেছে। তো তাদের কি দুঃখ ছিল আমি জানি না।
তাদের আওয়ামী লীগ থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে তারা বাড়িঘর করেছে, আমেরিকাও বাড়িঘর করেছে, এবং শেখ হাসিনাকে ফেলেই তারা পালিয়ে গেছে, এবং তারা কয়দিন পর আবার চলে আসবে রং বদলে। এটা আমি জানি। সমস্যা হলো আমার ত্যাগের জায়গাটা, আমি বলবো ত্যাগ না, এটা এক ধরনের পরীক্ষা ছিল আমার, যে আমি আসলে কি করি। আমি একজন জাতীয়তাবাদী। জাতীয়তাবাদী এমন হয়, জাতীয়তাবাদীরা হয় পিঁপড়ার মতো, আপনি ভাসিয়ে দিবেন ভেসে যাবে, জ্বালিয়ে দেবেন জ্বলে যাবে, পুড়িয়ে দেবেন পুড়ে যাবে, ফু দিয়ে উড়িয়ে দেবেন উড়ে যাবে, কিন্তু আবার তারা দলগত হবে, আবার একসাথে পিঁপড়ার মতো লাইন করবে। তা আমি হচ্ছে সেই জাতীয়তাবাদী যে বাংলাদেশকে ভালোবাসি। আমাকে বাংলাদেশ যে আসিফ আকবর বানিয়েছে, এটার ঋণ কোনোদিন শোধবান নয়। তো সুতরাং আমি এখন আগামী 3 বছর, বিশেষ করে 6 মাস আগে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি 3 বছর শুধু গান গাইবো। বিশেষ করে পাসপোর্টটা পাওয়ার পরে, পাসপোর্টটা পাওয়ার সিদ্ধান্ত ছিল আমি ধুমায় 3 বছর গান গাবো। 18 বছর যে গ্যাপ আমার, এই গ্যাপটা আমি 3 বছরে ফিল আপ করবো। এই 3 বছর আমি আর কোনো কিছুই করবো না, শুধুমাত্র গান গাইবো, এবং এটাই ফাইনাল। আচ্ছা, এই যে আপনি যে কথাটা বললেন, অবশ্যই এটা খুব বেদনাদায়ক। দেড় যুগ একজন শিল্পীর জীবন থেকে একটা বন্দি জীবনের মতো, দেশের বাইরে কোথাও, দেশে কোথাও শো করতে গেলে শো ক্যান্সেল হয়ে যায়, আমরা শুনেছি এরকম। তা আসিফ, খেয়াল করে দেখেন 2001-এ বিএনপি ক্ষমতায় আসার পর, মানে আপনার দল ক্ষমতা আসার পর, তখন আপনি দলের সাথে খুব সক্রিয়ভাবেই ছিলেন। ওই সময়টাও কিন্তু একটা প্র্যাকটিস ছিল। আবার 96 থেকে 2001 একটা প্র্যাকটিস ছিল শিল্পীদের কালো তালিকা, শিল্পীদের মানে এই যে প্র্যাকটিসটা, যে আপনি দেখবেন আপনাদের শিল্পী সমাজে অনেক শিল্পীকে প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল বিটিভিতে। যেহেতু আপনি কি অন্তত এই ভূমিকাটা নেবেন কিনা, যে আমরা শিল্পী, যার যার আদর্শ যার কাছে থাকতে পারে, কেউ কাউকে পছন্দ করতে পারে, কিন্তু শিল্পের গায়ে কখনো কালো তালিকার রং লেপে দেওয়া যাবে না, কালিমা দেওয়া যাবে না। এই বিষয়ে আপনি সোচ্চার হবেন কিনা, বা আদৌ এটা আপনি মনে করেন কিনা পরবর্তী একটি রাজনৈতিক সরকার আসতে সম্ভব এই কালচার থেকে বেরোনো? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 2003 সালে আমি আমেরিকায় যাই, মাস্টার মনে নেই, আমার সেপ্টেম্বরই হবে। তখন শামীম নিপা এবং শিবলি ভাই ছিলেন নাচের। তো কথায় কথায় আমাকে বললেন, আসিফ দেখছিস তোদের সরকার আসলো, আমি তো পারফর্মই করতে পারি না। কেন ভাই, কী হয়েছে? তাহলে বিটিভিতে আমাদেরকে ঢুকতে দেয় না, পারফর্ম করতে দেয় না, আনলিস্টেড আমরা এই কি আওয়ামী লীগ করি, এইটাই এসব বলে বাদ দিয়ে দিলাম। বলেন কি আপনি, এটা চলে? তখন আমি আসলাম, আইসা আমি সরাসরি কোনো হস্তক্ষেপ করতাম না। আমার পক্ষে কেউ না কেউ বলতো আসিফ আনন্দমেলা গাইবে, আসিফ আনন্দমেলা গাইবে, আসিফ অমুক অনুষ্ঠানে গাইবে। তখন বিটিভিতে আমি মাত্র অ্যানলিস্টেড হলাম আধুনিক গানে। তো আমি যখন দেখলাম যে বাসের চেয়ে কঞ্চি বড়, বিটিভিতে একটা নর্মাল শিল্পীকে এমডি বা ডিএমডি যারা থাকেন তাদের সাথে প্রভাবশালী হচ্ছে দলের লোক, তখন আমাকে বাদ দিয়ে দিল আনন্দমেলা থেকে। এটা 2004 সালে। আনন্দমেলা থেকে বাদ দেওয়ার ফলে একটা আন্দোলন হয়ে গেল আপনার, যে আসিফকে আনন্দমেলা গাইতে হবে, নাহলে প্রডিউসার চেঞ্জ। আমি বললাম প্রডিউসার বদলে ফেললো, নুরুজ্জামান শেখ সাহেব ছিলেন। পরে আমি বললাম নো, প্রডিউসার বদলানো যাবে না, নুরুজ্জামান শেখের প্রডিউসার থাকবে, আমি বাদ যাবো। আমি গাইনি সেই প্রোগ্রামে। তো আমি নিজে যতদিন ছিলাম, অনেস্টলি কেউ প্রুফ করতে পারবে না যে আসিফ দলের প্রভাব খাটিয়ে কাজ করেছে। বরং শিবলি ভাই, নিপা আমাকে আপনি জিজ্ঞেস করতে পারেন তাদেরকে বিটিভিতে ডাকা হয়েছে কিনা। কিন্তু পরে আমি শুনতে পারলাম আরও করুণ কাহিনী, যেখানে আপনার অনেকের কনসার্ট বন্ধ, মানে বিএনপির লোকজন কনসার্ট করে দেয় না, এগুলো অনেক পরে শুনেছি। যে কারণে আমি ম্যাডামের সামনে পল্টন ময়দানে আমি কিশোরদেরকে নিয়ে গেছিলাম, যারা তরুণ প্রজন্ম ক্লোজ আপ বিভিন্ন জায়গায় করে আসছে, যারা ইয়াং জেনারেশনকে নিয়ে গেলাম। এবং যখন কোনো ছোটোখাটো প্রোগ্রাম হতো আমি তরুণদেরকেই ইন্ট্রোডিউস করতাম। এবং এখন গতকালকেও আমার সাথে ফোনে কথা হয়েছে, মুহিন হচ্ছে আমাদের এখনকার তরুণদের একজন লিডার, সে অর্গানাইজ করছে। আমাদের আগেও ছিল দ্য রিপাবলিক অফ ইয়াং মিউজিশিয়ানস বাংলাদেশ, একটা সংগঠন ছিল, সেটাকে পুনরুজ্জীবিত করা হচ্ছে ভিন্নভাবে, যেন ধর্ম এবং রাজনীতি, দল মত পার্থক্য আমাদের শিল্প চর্চায় যেন আর 1 সেকেন্ডের জন্য না ঢুকতে পারে। আমাকে বলা হয়েছিল আপনি লিড দেন, আমি বললাম আমি ব্যর্থ, যে কারণে আমি ছাত্রদের আনুগত্য মেনে নিয়েছি। আমি পকেটে এখন ড্রাইভিং লাইসেন্স নিয়ে ঘুরি, বাইসেন্স যদি ধরে, আমি গাড়ির ফিটনেস সার্টিফিকেট নিয়ে ঘুরি, ইন্স্যুরেন্স নিয়ে ঘুরি, যেন বাচ্চারা জিজ্ঞেস করে আঙ্কেল আপনার কাছ থেকে এটা আমরা আশা করি নাই। এই ভয়টাই দরকার। শেখ হাসিনা যে ভয়টা ছিল সেটা না, এই ভয়টা হচ্ছে রেসপেক্টের ভয়। মানুষ দুইভাবে ভয় পায়, একটা ভালোবেসে আর একটা ঘৃণার কারণে বা অপদস্থ হওয়ার ভয়। তো আমি বিশ্বাস করি, আমি যদি জীবিত থাকি এবং আমার সাথে যারা কাজ করে, এতদিন যারা মার্চ করেছে তরুণ প্রজন্ম, তারা আর ওই ভুল করবে না। এবার বিএনপি আসলেও কাজ হবে না, আওয়ামী লীগ আসলেও কাজ হবে না। যারাই যেখানে বৈষম্য তৈরি করবে, ভিন্ন মতের শিল্পীদেরকে, শিল্পী তো প্রতিদিন জন্মগ্রহণ করে না, তারা ট্যালেন্টেড, তারা গড গিফটেড। আপনি 18 কোটি মানুষ পাবেন, কিন্তু 100 শিল্পী খুঁজতে গেলে আপনার জীবন শেষ হয়ে যাবে। তারা প্রতিভাধর, তারা কোনো দল মতের আন্ডারে থাকবে না। এবং এটাই আমার শপথ, যদি কেউ করে বা আমি যদি এটাকে ব্যত্যয় করি ঘটাই,
অবশ্যই আপনাকে অনুরোধ করবো আরেকবার ডাকবেন আমাকে এখানে। বাহ, আসিফ, আমরা একবারে শেষ দিকে এসেছি। অনেক দিন পরে এবার টানা দেশের বাইরে সময় দিলেন, অনেকগুলো দেশে আপনি ঘুরেছেন। একটা প্রশ্ন, আমাদের রেমিটেন্স যোদ্ধা যাদের কারণে আমরা আমাদের দেশের অর্থনীতি যাদের উপর অনেকটা এখন নির্ভরশীল, একদিকে হচ্ছে আমাদের রপ্তানি, আমাদের রপ্তানি থেকে, আরেকটা হচ্ছে আমাদের এই রেমিটেন্স যোদ্ধা, তাদের সাথে যে অভিজ্ঞতাগুলো আপনি দেখে এলেন, কি মনে হলো? বাংলাদেশের বাইরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাজনৈতিক বিভাজন। আমাদের পলিটিক্যাল পার্টিসগুলো অতি দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিতে হবে তাদের কোনো রাজনৈতিক উইং দেশে বাইরে কাজ করবে না। নো আওয়ামী লীগ, নো বিএনপির কোনো সমিতি কমিটি থাকবে না। হ্যাঁ, বড় ধরনের যারা নেতা নেত্রী আছেন তারা নির্বাসিত হতে পারেন, তারা হয়তো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড দেশে ঢুকতে না পারার কারণে বিদেশ থেকে করতে পারেন, কিন্তু প্রত্যেকটা দেশে যেভাবে ক্যান্সারের মতো রাজনৈতিক উইং খোলা হয়েছে, মোড়ে মোড়ে, শহরে শহরে, মহল্লায় মহল্লায় আওয়ামী লীগ বিএনপির ওকে দেখতে পারেন। এই যে বিভক্তি সৃষ্টি হয়েছে রেমিটেন্স যারা পাঠায় তাদের মধ্যে, আওয়ামী লীগ বিএনপিকে দেখতে পারে না। অর্থাৎ দেশের বাইরে রাজনীতিকে টোটালি বন্ধ করতে হবে এবং কঠোর একটা নিয়ম করতে হবে। অনুরোধ থাকলো আপনাদের কাছে নাগরিকটির মাধ্যমে, দেশের বাইরে যেই সংগঠন রাজনীতি পৃষ্ঠপোষকতা করবে তাদেরকে এখানে নিষিদ্ধ করা হবে। কারণ আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রায় 1.5 কোটি, তাদের পাঠানো আয় আপনি দেখেন এমিরেটসে আমাদের 57 জন রেমিটেন্স যোদ্ধা এখন আটক আছেন। এবং এটা আমি যখন পর্তুগালে ছিলাম তখনই আমরা ব্যাপারটা জানতে পেরেছি। তখনও নেট খুব একটা আসে না, খবর পাই, আবছা আবছা খবর পাই। তো এই যোদ্ধাদের জন্য ডক্টর ইউনূস স্বয়ং কথা বলবেন, আমিরাতের যারা কর্তৃপক্ষ আছেন। তো দেশের বাইরে রাজনীতিটা বন্ধ করতে হবে, কোনো প্রকার বিদেশে রাজনীতি হবে না, কোনো লেজুর বৃত্তি থাকবে না। এবং লেজুর বৃত্তি থেকে ছাত্রদেরকে বের করতে হবে, যুবকদেরকে বের করতে হবে, দলের মধ্যে গণতন্ত্র ক্রিয়েট করতে হবে। এবং এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য স্পেশাল একটা কার্ড তৈরি করতে হবে, যেন রেমিটেন্স যোদ্ধারা এয়ারপোর্টে আসলে তাদেরকে একটা রোতে সুন্দরভাবে সম্মানের সাথে তাদেরকে বিদায় গ্রহণ করা হয়। এবং তাদেরকে যাওয়ার সময় যেন সম্মানের সাথে তাদেরকে প্লেনে তুলে দেওয়া একটা চালু করতে হবে, যেন তাদের সেবা সেখানে চালু করতে হবে, যেন তাদের কার্ড দিয়ে দেওয়া, যেন তারা রেমিটেন্স পাঠায় নির্দিষ্ট সময় 6 মাস 8 মাস 10 মাস আছে, ওইটার উপর ডিপেন্ড করে তাদেরকে কার্ড দিয়ে দিতে হবে, যেন তারা কার্ডটা শো করলে তারা একটা সম্মান পায়। কারণ রেমিটেন্স যোদ্ধা এবং আমাদের গার্মেন্টস যোদ্ধা, আমাদের এই দুইটার কোনো বিকল্প অর্থনীতি নেই। আমরা যে এখন দ্রুত ঘুরে দাঁড়াচ্ছি, $48 বিলিয়ন চলে আসলো এর মধ্যে আমাদের কাছে, তো এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। অর্থনীতিতে ভঙ্গুর, শেখ হাসিনার যে 15 লক্ষ কোটি টাকা চুরি, 15 লক্ষ কোটি টাকা পাচার এবং 92,000 কোটি টাকা লুটপাট ব্যাংক থেকে করে দেশকে শেখ হাসিনা যেভাবে খোকলা করে দিয়েছে, আমাদের তরুণরা এবং আমাদের রেমিটেন্স যোদ্ধারা, পাশাপাশি আমাদের গার্মেন্টসের যে ফ্যাসিলিটিসগুলো বন্ধ হয়ে গেছিলো ইন্টারনেট কানেকশনের অভাবে, সেগুলো রিফর্ম করে দেশকে একটা বৈষম্যমূলক রাজনীতি যেটা চলতো সেটার বাইরে নিয়ে আমাদের ছাত্র জনতা, শিক্ষক, রেমিটেন্স যোদ্ধা সবাইকে একটা সুষম আইনের হাতে নিয়ে আসতে হবে। ব্যবসায়ী সিন্ডিকেট ধরতে হবে, দ্রব্যমূল্য কমাতে হবে, ট্রান্সপোর্টের সিন্ডিকেট আছে, নৌতে সিন্ডিকেট, বিমানের টিকেটের সিন্ডিকেট। আমি বাংলাদেশ বিমানে বা বাংলাদেশ থেকে যেসব বিমান যায়, এখান থেকে যদি আপনি কলকাতা হয়ে যান, টিকিটের রেট একরকম কলকাতা থেকে কাটলে, আর বাংলাদেশ থেকে টিকিট কাটলে আরেক রকম। অর্থাৎ এই সিন্ডিকেট ইন্দোনেশিয়া থেকে আপনার হজ যাত্রীদের জন্য লাগে 4 লাখ টাকা বাংলাদেশ টাকা, বাংলাদেশ থেকে হজ যাত্রীদের লাগে 7-8 লাখ টাকা। কেন? ইন্দোনেশিয়া তো আরও দূরে। অর্থাৎ এই যে কালো সিন্ডিকেটগুলো হয়েছে, আমার মনে হচ্ছে এগুলো ভেঙে যাবে, ভেঙে ফেলতে হবে। এবং এই সরকারের চ্যালেঞ্জ একটাই, রিফর্ম করা, নতুনভাবে সব কিছু বদলাবে বাংলাদেশ, বদলাবে সব বদলাবে। বদলে যাও, বদলে যাও, বদলে দাও, বদলে দাও, বদলের গান গাই আমরা সবসময়। দর্শক, আর এরই সাথে আমরা শেষ করছি আজকের বলা না বলা। বদলের স্বপ্ন দেখছে আসিফ, বদলের স্বপ্ন দেখছে দেশের তরুণ সমাজ, বদলের স্বপ্ন দেখছে তরুণ সমাজের সাথে সকল জনতা, সকল পেশাজীবী। এবং আসুন আমরা আমাদের সকল নিয়মকে, পুরনো নিয়মকে ভেঙে নতুনের আবাহনে আমরা থাকি, আমরা নতুনভাবে দেশকে চিন্তা করি, দেশকে ভালোবাসি। থাকুন আজ এ পর্যন্তই, দেখা হবে আবার আগামী কোনো এক অনুষ্ঠানে।